যে জামাত এই মুহূর্তে পিয়ারের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, দু একজন যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে মানে বিষয়টা আসলে কি। আমি এই পার্টি নিয়ে খুবই আশাবাদী, আমার পাশে বসে আছে বলে এই জন্য বলতেছি না, আসলে আমি আশাবাদী যে রেজাল্ট এই যে এখন বলা হচ্ছে এখন আবার কবেন জামাতের দালাল না এটি কেন বলা হচ্ছে আবার এখন পাকিস্তান বাদ দিয়ে আপনাদেরকে জামাত ভারত একই কথা কয়। এর মধ্যে আর কোনো আলাপ করার চেষ্টা করেন না, পুরা এই ঘোষণাপত্র পড়েন, 5 বার পড়েন, বিপ্লব শব্দটা এখানে নাই। প্রশ্নের উত্তর মিনিমাম 2 মিনিট লাগে, 2 মিনিট আপনি কোনো আওয়াজ করবেন না, 2 মিনিট আপনি ঘুরে যান, স্টপওয়াচ দেন, তারপর আলাপ 2 মিনিট প্রশ্ন তো জানবেন। দর্শক তার আগে ছোট বিরতি, ফিরে পরে সঙ্গে থাকুন। এই যে ছোট ছোট দলগুলো এতিমের মতো সবসময় ঘুরতে থাকে অন্যদের পেছনে, আজকে যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার কিন্তু সংসদে যাওয়ার সুযোগ পাবে। আবার মনে করিয়ে দিই আপনাকে, আপনার বক্তব্য মানে সিটি গ্রুপের বক্তব্য না, না অবশ্যই না, আচরণটা সিটি গ্রুপের আচরণ, কিন্তু দলের বক্তব্যটা মুখপাত্র না, সেই দলীয় আচরণটা কিন্তু সিটি গ্রুপের আচরণ না, না অবশ্যই না, ঠিক আছে। কিন্তু যখন দলের সে মুখপাত্র মহাসচিব, এই দলের বক্তব্য নয়। লুক তিনি একজন মানুষও। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ, আপনাকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো মাহমুদ রাকিব। আমরা একটু শুরু করতে চাই মাসুদ কামাল, আপনাকে দিয়ে। মাসুদ ভাই, আমরা দেখলাম যে 5 আগস্টের পরে নানান ইস্যুতে আলাপ আলোচনা চলছিল এবং সর্বশেষ যেটি ছিল জাতীয় ঐকমত্য কমিশন, সেখানে সব দলগুলো প্রতিনিয়ত বৈঠক করছিল এবং বলা হচ্ছিল একটি মিনি সংসদ ওয়াকআউট করছিল, আবার কেউ রাগ করছিল, আবার এসে বসছিল, মানে বেশ একটি ইতিবাচকভাবে সেটা চলছিল। কিন্তু সেখানেও সমাধানটা আসলে হলো না, রাজপথ পর্যন্ত এখন আসতে হলো। জামাত সহ বেশ কয়েকটি দল কর্মসূচিও ঘোষণা করেছে, তার নাম দেওয়া হচ্ছে যুগপথ কর্মসূচি। আগামী পরশুদিন রাজপথে আসতে হচ্ছে কেন এই অন্তর্বর্তী সরকারের সময়ও? দেখেন, যেটা হচ্ছে এখন রাজপথে যাওয়াটা, এটা হলো রাজনীতি। কারণ জামাতকে বলেন, ইসলামী আন্দোলন বলেন, অথবা খেলাফত মজলিস যেটাই বলেন, এটা সব তো পলিটিক্যাল পার্টি, তাই না? এতে তো একটা পলিটিক্স আছে। এবং আমি মনে করি এখন যেটা হচ্ছে এটা হলো পলিটিক্স, এবং এই পলিটিক্যাল পার্টি পলিটিক্স করবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। এখানে আমি কোনো বিরোধ দেখছি না, এখানে আমি কোনো ঝামেলাও দেখছি না। একটা চাপ প্রয়োগের ব্যাপার আছে, চাপ প্রয়োগ করতেছে তারা সরকারের উপর, তারা চাপ প্রয়োগ করতেছে তারা যেটা চায় সেটা পাওয়ার জন্য। আমি একটা জিনিস চাচ্ছি, আপনি আমাকে দিচ্ছেন, আমি কী করবো? আমি কান্না করব, চিৎকার করব, নাহলে জোর করব, কিছু তো এটা করবো। কারণ ওনারা যেটা চাচ্ছেন সেটা ওনারা পাচ্ছেন না, এবং এই জন্য ওনারা যা যা করার দরকার তা করতেছেন। এটা খুব স্বাভাবিক একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। চাওয়াটা কতটুকু যৌক্তিক এই সময়ে? এটা যৌক্তিক তো যার যার মতো করে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আমার মতো করে বুঝছি। দেখেন, আমি আমার স্ট্যান্ডটা সরাসরি বলি। আমি ব্যক্তিগতভাবে পিয়ার সিস্টেমের পক্ষে, এটা নিয়ে আমি আধা ঘন্টা আলাপ করতে পারি, কোনো সমস্যা নাই। আমি পিয়ার সিস্টেমের পক্ষে, কিন্তু আবার এইবারই জামাত যেভাবে চাচ্ছে যে এইবারই নিম্নকক্ষ, মানে আপনার আমাদের পার্লামেন্ট ইলেকশন সব কিছু পিয়ারের মাধ্যমে হতে হবে, আমি আবার এটার পক্ষে না। আমি এটার পক্ষে না, এটার পক্ষে নেই। কারণ আমার কাছে মনে হয়েছে পিয়ারের কিছু জটিলতা আছে। আমাদের অনেক ধরনের পিয়ার পদ্ধতি আছে সারা দুনিয়াতে, অনেক ধরনের কিন্তু রকম ফের আছে। আমার জন্য কোনটা দরকার, আমার দেশের জন্য কোনটা দরকার, কোন পদ্ধতি দরকার, এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনার ব্যাপার আছে। আলোচনা চললো, সেই ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল আলোচনা। তখন থেকে এই আলোচনাটা হয় নাই, তখন থেকে অন্য আলোচনা হয়েছে, নানান বিষয় হচ্ছিল, সংস্কার কর্মকাণ্ড অনেক কিছু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই আলোচনাটা হয় না। যেমন ধরুন কতগুলো বেসিক প্রবলেম যেগুলো উঠে আসছে, যে তাহলে কি শোনেন, আমাদের এখানে এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট যেটা বলে, তার যে ক্যারেক্টারটা, এটা কিন্তু অনেক যে সমস্ত দেশে পিয়ার আছে তাদের সঙ্গে মিলবে না। কারণ ওই দেশগুলোতে লোকাল গভর্নমেন্ট খুব পাওয়ারফুল। আচ্ছা, বাংলাদেশে সম্ভব কিনা পিয়ার? বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি যে বলছেন, আগেই বললাম ভাই, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলছি আমি পিয়ারের পক্ষে। সেটি বলেছেন, কিন্তু আপনি বলছেন যে এক এক দেশের এক এক সিস্টেম হতে পারে। আমাদের এখানে কোনটা দরকার, কোনটা আমাদের জন্য লাগসই, সেটি সমাধান এখনো, সেটা তো ভাই আলোচনা করে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, এই আলোচনাটা করতে একটু সময় লাগবে। একদম একদম। এবং আমার দেশের সাধারণ মানুষও এখন এই বিষয়টা সম্পর্কে জানে না, বোঝে না, তাদেরকে বুঝাইতেও সময় লাগবে। জামাত এখন যে কাজটা করতেছে আমি এটাকে খুব সাপোর্ট করি কেন সেটা আমি বলি। তারা কিন্তু যখন এই আলোচনাটা তুলছে, আন্দোলনের কথা বলছে, তখন কিন্তু তারা এই তাদের দাবিটা নিয়ে জনগণের কাছে যাচ্ছে। যখন জনগণের কাছে যাচ্ছে, তখন জনগণকে তাদের বোঝাতে হচ্ছে যে হোয়াট ইজ পিয়ার, এবং এভাবে জনগণ কিন্তু এটা বুঝতে থাকবে।
বুঝতে বুঝতে জনগণ যখন বুঝে যাবে তখন এটা আলটিমেটলি বাস্তবায়িত হবে। এই দেশে বাংলাদেশে পিয়ার হবে, আপনি শিওর থাকেন। আচ্ছা আচ্ছা, রিপন ভাই, জনগণ বুঝতে মানে বুঝাচ্ছে জামাত, বলছিলেন মাসুদ কামাল ভাই, এবং জনগণ তিনি বলছেন যে জনগণ বুঝবে এক সময়। বিএনপি তাহলে বুঝছে না কেন? বিএনপি আরো বেশি বুঝে। একটু শুনি আমরা রিপন ভাই। ধন্যবাদ আপনাকে। উনি তো ওনার মতো করেই বলবেন, তাই না? আমাদের এক ধরনের জনগণের কাছে যাওয়ার ব্যাপার আছে, জনগণকে এক ধরনের বোঝার ব্যাপার আছে, যেটা বলে সোজা কথা টু আন্ডারস্ট্যান্ড দ্য পিপুল। উনি একজন সাংবাদিক হিসেবে ওনার এক ধরনের জনগণকে জানার বিষয় আছে। রাজনৈতিকভাবে আমাদের যে মানে জানা বোঝার যে ব্যাপারটি, আমি যে কথাটা এটা প্রয়োজন কি প্রয়োজন না, অথবা এটার বাস্তবতা আছে কি নেই, এটার ভালো বা মন্দ, সেটা আরো অনেক পরের বিষয়। সেটি পরে বিএনপি স্পষ্ট করে আজকে বিকেলে বলেছে তারা পিআর মানবে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ তো মানবে না। আরো পরের বিশ্লেষণ এটা। তো প্রধানত হচ্ছে যে আপনি নির্বাচনটা করছেন কোন সংবিধানের আওতায়, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সরকারটি কিসের উপর ভিত্তিতে। এই সরকারটা তো একটা স্বাভাবিক সরকার না। আপনার একটা দীর্ঘ আন্দোলন লড়াইয়ের পরে একটা উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছাই তো সরকারের পতন হয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারের পতনটা হয়েছে কিভাবে? একদম একদম, জি। জনগণের ইচ্ছার কারণে তো, জনগণ চায়নি, বলেছে গেট লস্ট। আর বর্তমান প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের অধিষ্ঠানটা হচ্ছে জনগণ অভিপ্রায়ের ফল। ক্লিয়ার? ক্লিয়ার, একদম। আচ্ছা, তো এই যে সরকারটি এখন দায়িত্বে আছেন, এই সরকারটি দায়িত্ব নিয়েছেন একটা মানে দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী, এবং সংবিধান রক্ষা করবেন, সুরক্ষা দেবেন, আফোর্ড করবেন। এই সরকার কিন্তু সংবিধানের অনুযায়ী আসেনি। আমি আপনাকে কে বলেছে এই সরকার সংবিধান অনুযায়ী আসেনি? এই সরকার যদি সংবিধান অনুযায়ী না আসতো তাহলে সংবিধান সুরক্ষা দেওয়ার শপথ কেন নিয়েছেন? সেটি পরে তারা উচ্চ আদালতের মাধ্যমে গিয়ে একটি। আপনি তো সাংবাদিক, আপনার তো এটা জানা উচিত। আপনি না জেনে কেন মানে আর্গিউ করছেন? আচ্ছা, আপনি বলেন। সুস্পষ্ট ভাষায় সংবিধানের উপর ভিত্তি করে তারা শপথ নিয়েছেন, এবং সংবিধান সংরক্ষণ, সংবিধান সুরক্ষা দেবেন বলে ওয়াদা করেছেন জাতির সামনে। এটা কোনো বেদনার বিষয় নয়, হাসার বিষয় নয়। ইটস এ সিরিয়াস ম্যাটার, ইটস এ সিরিয়াস ইস্যু, ইউ শুড টেক ইট সিরিয়াসলি। এবং তিনি যার কাছ থেকে শপথ নিয়েছেন তার নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। আপনি প্রশ্ন তুলতে পারেন যে আপনার কি বলে 18 সাল নির্বাচন ভালো হয়নি। উনি তো 18 সালের নির্বাচনের আউটকাম, রাতে নির্বাচন হয়েছে, দিন নির্বাচনটা মানে একটা ভুয়া নির্বাচন হয়েছে। সে ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে একটা ভুয়া সংসদ গঠিত হয়েছে, একটা ভুয়া সংসদের মাধ্যমে একটা ভুয়া সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ভুয়া সরকারের কারণে একটা ভুয়া বিরোধী দল তৈরি হয়েছে, যেটাকে বিভিন্ন সময় ফেক অপোজিশন আমি টকশোগুলোতে বলতাম। তো সেই ভুয়া সংসদের আউটকাম হচ্ছে বর্তমান প্রেসিডেন্টও। সোজা কথা, 1924-এর আউটকাম না সোফার আমার যে মনে হয় নাকি 1924-এর, উনি 18 ধারাবাহিকতা থেকে উনি মানে কি বলে প্রেসিডেন্ট হিসেবে আমি তো সেই পয়েন্টে যাচ্ছি। আপনি তো আমার পয়েন্টে তো হঠাৎ করে যদি বলেন যে ওই এমসিকিউ স্টাইলে যদি জিজ্ঞেস করেন যে মানে গ্রিন টি খাবেন না মানে কফি খাবেন, তাহলে তো হবে না, তাই না? আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার বর্তমান সংবিধান অনুযায়ী যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী আপনার নির্বাচন কমিশনও গঠিত হয়েছে। বর্তমান সংবিধানের 106 ধারা অনুযায়ী বর্তমান সরকারও গঠিত হয়েছে। এখন এটা এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন করতে হয়, এই সংবিধানের অধীনে যদি আপনার নির্বাচন করতে হয়, সেখানে কি কোনো পিয়ার আছে? পিয়ার যদি মানুষ চায় পিয়ার অন্তর্ভুক্ত হতে পারে, সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে, তো সেটা তো একটা প্রক্রিয়া আছে। হঠাৎ করে পিয়ারটা আপনি যে ইনক্লুড করবেন, সংবিধান সন্নিবেশিত করবেন, এটার তো একটা প্রক্রিয়া আছে। এটা তো আপনি মানে জিন্দাবাদ মুর্দাবাদ করে তো এটা ঢুকানো যাবে না। তাহলে আপনি বর্তমান সংবিধানটা স্ক্র্যাপ করে ফেলে দেন, এটা বাতিল করে দেন। এটা আপনি 5ই আগস্টের পরে করতে পারতেন।
আপনি একটা এই বর্তমান সরকারটাকে অন্তর্বর্তীকালীন সরকার না বলে এটা বিপ্লবী সরকার বলতে পারতেন। জি, জি, যদিও বিপ্লবী না, আমার একটু কয়েক সেকেন্ড যুক্ত করতে হবে। করেন। বিপ্লবী সরকার বা বিপ্লব বলতে আমি নারাজ। বিপ্লব করার জন্য সেটা ইসলামী বিপ্লব হোক আর যে বিপ্লবী হোক, বিপ্লব করার জন্য একটা বিপ্লবী দল লাগে, একটা বিপ্লবী মতাদর্শ লাগে এবং বিপ্লবী লোকজন লাগে। এর বাইরে বিপ্লব হয় না। যেটা হয়েছে সেটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো গণ অভ্যুত্থান বিভিন্ন দেশে হয়ে থাকে। আমাদের পাকিস্তানের মূল গণ অভ্যুত্থান হচ্ছে, আমাদের এই দেশে গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা আমাদের সময় আমরা করেছি। আবার একটা হলো, এখন আপনি আমার পিয়ার পদ্ধতি নিয়ে সেটা আমি বলছি এটা ভিন্ন বিতর্ক, কিন্তু এই বর্তমান সংবিধান আলোকে এটা আপনি করতে পারবেন কি না, করা যায় কিনা, এটা যদি আইনিভাবে করা যায়, যদি জুলাই সনদের যে কথাগুলো তারা বলছেন যদি যদি প্রমাণিত হয় যেটা আইনিভাবে করা সম্ভব, মানে আমরা করতে পারি কোনো ভেজাল ছাড়া, উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। জি জি, আমরা ডক্টর রেজাউল করিম ভাই জানতে চাইছিলাম, রিপন ভাই সংবিধানকে খুব ধরে ধরে বললেন, এই সংবিধানের আলোকে সংবিধান ধরে, জি জি জি, শব্দটা বলছেন কেন? জি মনে হচ্ছে যেন আমার সংবিধান নিয়ে কথা বলার কোনো রাইটও নাই। না, এই সংবিধানে বিএনপি আবার অনেক কিছু বিভিন্ন জায়গায় আছে, সেটি তাহলে সংবিধান পরিপন্থী সে সব কাজগুলো হচ্ছে। ডক্টর রেজাউল ভাই, আপনি কি মনে করছেন এই সে যে বিষয়টি বললো যে এই সংবিধানে পিয়ার পদ্ধতিই নাই, এটি কি অন্তর্ভুক্ত হবে? এটা কি আসলে আছে? অনেক কিছুই নেই যেগুলো আছে এই মুহূর্তে বাংলাদেশে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় খুবই জ্ঞানী দুইজন সম্মানিত আলোচকবৃন্দ, আমি প্রথমে বলবো যে রিপন ভাইয়ের সাথে একটু ডিপার্ট করি। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য তো এই জায়গায়। সেটি হচ্ছে আসলে বাংলাদেশে যদি এখন যেই সরকার, এটি একটি বিপ্লবী সরকার, নো ডাউট, ইটস ওয়ান কাইন্ড অফ রেভলিউশন। আর সেকেন্ড হচ্ছে যদি বাংলাদেশের এই সংবিধানের আলোকেই এই সরকার হয়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হয়, তাহলে সুপ্রিম কোর্টের অপিনিয়নের কোনো দরকার ছিল না। অপিনিয়নটা নেওয়া হয়েছে এই জন্য এখানের ফ্যাসিবাদের সেই দোসর অর্থাৎ প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সে তার কোনো পরবর্তী কাউকে নিয়োগ দিয়ে যায়নি, সুতরাং এখানে অপিনিয়ন নিয়েই সে কাজটি করা হয়েছে। এখন আপনার আজকের যেই বিপ্লবী সরকার আমরা যেটাকে বলছি, আমরা যেই নতুন সংবিধানের আলোচনা করছি, সেখানে জুলাই সনদটা কেন আসলো? আপনার এটা তো কোনো স্বাভাবিক গতি নেই যে আজকে ফেব্রুয়ারিতে আমরা যে আন্দোলন নির্বাচনের কথা বলছি, ফেব্রুয়ারি কি নির্বাচন হওয়ার কথা? এই সংবিধানের আলোকে একটা সরকার তো শপথ নিয়েছে, সুতরাং সেই সংবিধানের নির্বাচন হবে কিন্তু আপনার আরও অনেক পরে, আরও এখনও 3 বছরের মতো বাকি। সুতরাং আপনারা যে ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, এই রক্তপাতের মধ্য দিয়ে যেই বিরাট একটা রেগুলেশন এখানে হয়ে গেল, সেটিকে যদি আপনি টোটালটাকে ওন করেন, তাহলে তো এটা বিপ্লবী সরকার আপনি কেন বলবেন না? বিপ্লব হয়ে মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ জীবন দিল। আমি আজকেও বলেছি যে আওয়ামী লীগ যে কাজ করেছে, এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আগেও করে নাই এবং আগামী দিনে করবে বলে আমাদের কাউকে দেখে মনে হয় না। সুতরাং এই যে মানুষকে পুড়িয়ে মারা, এই যে মিলিয়ন মিলিয়ন টাকা লুটপাট করা, মানুষকে গুম করা, নিজের দেশের নাগরিককে আটকিয়ে রাখা, রাজনীতি টোটাল যেই জায়গাটাকে পরিবর্তন করে দিয়েছে, সুতরাং এটা তো অবশ্যই রেভলিউশন। মানুষের বিরুদ্ধেই কিন্তু, এই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু মানুষ দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা আমি বলছি যে আমরা রাজপথে কেন ফিরবো না? কয়দিন আগেই তো এখন যে নির্বাচনের আলোচনা হচ্ছে, আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন পসিবল। আমাদের আমির জামাত বলেছে রামাদানের আগে নির্বাচন, যেটা আজকে এখন ডেট হয়েছে। তো এই বিএনপি তো এই ইউনূস সরকারকে বলেছে যে আপনারা অবৈধ, আপনারা কোত্থেকে এসছেন, আপনাকে অত্যন্ত লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে, আপনাকে ইলেকশন দিতে হবে, যমুনা ঘেরাও করা হবে। আমি মনে করি এই জায়গায় বিএনপির আমাদের যেই নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াই বিএনপিকে সেই গাইডলাইনটা দিয়েছে। তিনি বলেছেন না, এই সরকারের সাথে আমাদের সেই টাসেলে না গিয়ে বরং আমাদের একটা জায়গায় যেতে হবে। সেটাতে গিয়ে তো তিনিও পরবর্তী জায়গাটা ঘোষণা করেছেন। এখন কি কথার ভিত্তিতে ইউনূস সাহেব আজকে সব ব্যাপারে এত চুপচাপ হয়ে গেলেন? আমাদের প্রশ্নের জায়গাটা সেটি, যে কারণ তিনি যেই বিপ্লবী সরকার, অর্থাৎ ইউনূস সাহেবের নাম কি, অর্থাৎ তার সরকারের নাম কি, এটা তাকেই রাখতে হবে। আর সেটি রাখতে হলে আপনার জুলাই সনদের মাধ্যমে রাখতে হবে, জুলাইকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে রাখতে হবে। যারা জীবন দিয়েছে, বিপ্লব এবং বিপ্লবী, তাদেরকে আপনার মর্যাদার জায়গায় নিয়ে যেতে হবে। আপনি শুধু অর্থবিত্ত দিয়ে কাউকে মর্যাদা দিলে হবে না, অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে সেটি হতে হবে। আর সেটির জন্য আপনি যেভাবে সুপ্রিম কোর্টের
অপিনিয়নের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, আপনি সেখানে গণভোট দিতে পারেন, আপনি সেখানে অধ্যাদেশের মাধ্যমে দিতে পারেন। সুতরাং আমরা যদি এই ঐক্যমতর জায়গায় আছে, ঐক্যমত না, এই যে ঐক্যমতের যে কমিশন হয়েছে সেখানে আমরা তো খুবই গুড এনভায়রনমেন্ট, আমরা সবাই মিলে আলোচনা করে যে জায়গাগুলোতে এসেছি, এখানেই তো এটাকে আইনি ভিত্তি যদি দেওয়া যায় তাহলে সেটার মধ্য দিয়েই আপনার পিআরকেও নিয়ে আসা সম্ভব, আপনার এর মধ্যে দিয়ে আরো যে জায়গাগুলো আমরা পৌঁছেছি সেগুলো নিয়ে আসা সম্ভব হবে বলে একটু যেতে চাই। এই সংবিধান যেদিন আপনি খুব গুরুত্ব দিয়ে বলছিলেন, সেই সংবিধানে কি অন্তর্বর্তী সরকার, সেই সংবিধানে অন্তর্বর্তী সরকার আছে? দুটো বলেছি যে সেই সংবিধানে অন্তর্বর্তী সরকার কি আছে? দুটো জিনিসই বলেছি, হয় সংবিধান অনুযায়ী চলবেন না তো সংবিধান ফেলে দেন, স্ক্র্যাপ করে দেওয়ার কথাও বলেছি, যদি পারেন তো স্ক্র্যাপ করে দিয়ে নতুন কিছু করেন। সেটা কেন হয়নি আপনার কি মনে হয়, সেটা কেন হলো না 5 আগস্টের পরে? সেই যে আপনি যদি বিপ্লবী সরকারের কথা বলছিলেন, সংবিধান ফেলে দেয়া, এটা আপনার কাছে কি মনে হয় কেন হয়নি, কারা বাধা দিয়েছে? আমি আপনাকে আবারও কারেকশন করে দিই, আমি ইডিওলজিক্যালি আমার জানা বোঝার সীমিত জ্ঞান অনুযায়ী এই সরকারের ক্যারেক্টারিস্টিক্স আমার কাছে বিপ্লবী সরকার মনে হয়নি। ক্লিয়ার? মানে আপনার 24-এর গণঅভ্যুত্থানকে বিপ্লব বলতে আপনি রাজি না? আমি গণঅভ্যুত্থান তো বলেছি, রাজি না বা আমি বলেছি এটা গণঅভ্যুত্থান হয়েছে, সারা পৃথিবীতে একটা গণঅভ্যুত্থানই বলেছে। এখানে কিন্তু বিএনপির প্রায় 400 থেকে 500 মানুষ মারা গেছে, আপনারাই বলে থাকেন। তাহলে তাদেরকে ছোট করা হচ্ছে না সেক্ষেত্রে ছোট করা হয়ে না, অনেক বড় করা হচ্ছে। কিভাবে? 69 গণঅভ্যুত্থানে যখন শহীদ আসাদ যখন শাহাদত বরণ করলেন, যে অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে যখন আইয়ুব সরকারের পতন ঘটে গেল, তাতে শহীদ আসাদের অসম্মান হয়নি। বিপ্লব এবং বিপ্লব শব্দটা বড় করলে তিনি বীরশ্রেষ্ঠ হয়ে যাবেন, আর গণঅভ্যুত্থান বললে ওটা হবে না। আমি যেটা বলেছি এটা আমি একাডেমিক্যালি আমার বোধ অনুযায়ী বলেছি, যে বিপ্লব, আমি বলেছি যে বিপ্লব হতে হলে বিপ্লবের উপাদান লাগে, বিপ্লবী সংগঠন লাগে, বিপ্লবী কর্মসূচি লাগে, বিপ্লবী কর্মসূচি ঘোষণা করতে হয় আগে, এই লক্ষ্যে আমরা বিপ্লব করব। আয়াতুল্লাহ খোমেনি বিপ্লব করেছেন, ইরানের কথা যদি ধরি, দ্যাট ওয়াজ এ বিপ্লব। আমি বলি না ওটি গণঅভ্যুত্থান, ওটা বিপ্লব। বিপ্লবের পরপর তার কিছু ক্যারেক্টারিস্টিক্স বদলায়, সরকার পরিচালনা থেকে শুরু করে সমস্ত কিছুতে একটা ক্যারেক্টারিস্টিক্স বদলায়। তো সেই বদলটা কি আমাদের দেশে এই গণঅভ্যুত্থানের পরে হয়েছে? যারা গণঅভ্যুত্থান করেছে, যারা গণঅভ্যুত্থান শোনেন, যারা একটু শোনেন, যারা কারণ আপনি তো মাঝখান থেকে কথা বলবেন, তো কারণ আমি বলবো, আপনি অনেকক্ষণ বলেছেন, আমরা আসবো। মাসুদ ভাই একটু জানতে, এই যে মাসুদ কামাল ভাইকে যেতে চাই। মাসুদ ভাই শুনছেন আপনি? হ্যাঁ, কেউ শুনবো না, বলেন আপনি। জানতে চাচ্ছিলাম যে এই বিএনপির 24-কে নিয়ে গণঅভ্যুত্থান বলা, বিপ্লব বলা কি হবে না হবে, এখনো 1 বছর পরে সেই প্রশ্নগুলো থাকছে কেন? আসলে এই প্রশ্ন কেন তুলতেছেন আমি জানি না। আমি আপনাকে বলি, শুনেন, এই বছরের 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র হয়েছে, একটা হয়েছে, জুলাই ঘোষণাপত্র পড়ছে না, ওই যে বৃষ্টির স্নাত টিপ টিপ বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আমি আপনাকে ওইটার 20 নম্বর এটা পড়ে শোনাই। যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে, এখন শুনেন, সাংবিধানিকভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। কিভাবে গঠন করা হয়? সাংবিধানিকভাবে। ক্লিয়ার কথাটা বুঝতে পারছেন? সাংবিধানিকভাবে একটা সরকার গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের নিয়ে মতামত নিয়ে। কাজেই এই ডক্টর ইউনূসের সরকার ভেরি মাচ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এর মধ্যে আর কোনো আলাপ করার চেষ্টা করেন না। পুরা এই ঘোষণাপত্র পড়েন, 5 বার পড়েন, বিপ্লব শব্দটা এখানে নাই। আবেগ দিয়ে বিপ্লব প্রতিষ্ঠার চেষ্টা করেন না। এখন মূল কথাটা হলো কি, শুনেন, আসলে যদি আমাকে বলতে বলেন, আমি বলবো এটা আসলে একটা জগা খিচুড়ি সরকার, জাস্ট জগা খিচুড়ি সরকার। সরকার গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে, গঠন করার পর তারা একের পর এক সংবিধান লঙ্ঘন করছে, একের পর এক করছে। যে জিনিসটা এটা তারা ভুল করছে একটা। এখানে অনেক জ্ঞানী লোক ছিল, তো ওই যে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট বলে না, ঘটনা হচ্ছে এখানে আর কি। জ্ঞানী লোকের সমাহার হয়েছে। কিছু লোক আছে জ্ঞানী, বেশি জ্ঞানী, আবার কিছু লোক আছে কিছুই বুঝে না, তারা মিলে এটা বানাইছে আর কি। যারা কিছুই বুঝে না তারাও আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। উচিত ছিল কি, প্রথমে দায়িত্ব নিয়েই এই সংবিধানটাকে হয় স্থগিত করে দেওয়া,
অথবা বাতিল করে দেওয়া। সেটি কেন হলো না আপনার কি মনে হয়? ওই যে সংবিধান আগে তো বললাম ভাই, অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো কি যেভাবে রাজনৈতিক দল এখানে কোনো ভূমিকা রাখে নাই। না রেখেছে তো, Political- আমরা তো গণমাধ্যমে দেখেছি রেখেছে মাসুদ কামাল ভাই। কোথায় গণমাধ্যম রাখছে? আছে নাকি? আচ্ছা ঠিক আছে, উনি তো আপনি তো মাঝে মাঝে থামাচ্ছেন, আমি আপনাকে উল্টা বলি, কোথায় রাখছে ভূমিকা বলেন? না আমরা তো দেখেছি যে কোথায় রাখছে? তখন 5 আগস্টে বিভিন্ন জায়গায় যে কি হয়েছে? মিটিং হয়েছে Meeting হতে কি সেখান হয়েছে? থেকে বলা হয়েছে, তখন সরকার গঠন করার কথা বলা হ্যাঁ। হয়েছে, সেখান তো- থেকে না করা হয়েছে, আমরা তো এসেছে খবরগুলো নিশ্চয়ই আপনি কি দেখেছেন। হয়েছে? ওরা কি করবে? ওদেরকে কি সংবিধান রাখা যাবে কি যাবে না, এই প্রশ্ন কেউ করছে? না কিন্তু রাজনৈতিক দলগুলো তখন যারা ছিল তাদের তো একটা মতামতের ব্যাপার ছিল কিনা? তারা মতামত দিচ্ছে যে আপনি এটা গভর্নমেন্ট করেন। এখন গভর্নমেন্ট করার সময় গভর্নমেন্ট যারা করবে তাদের তো বুঝতে হবে আমরা কিভাবে গভর্নমেন্টটা করব। তারা তো বুঝতে হবে। তারা সুপ্রিম কোর্টের নিয়ে তারা একটা সাংবিধানিক সরকার করছে, করার পরে তাদের মধ্যে আবার কেউ কেউ আছে তারা সংবিধান মানবে না, তারা সংবিধান মানে না। এই সংবিধান অনেক ক্ষেত্রে তারা মানে না। তারা সংবিধানের অনুযায়ী শপথ দিছে, শপথ দিয়ে সংবিধান মানে না। এদের বিরুদ্ধে কিছু হয় নাই, কারণ তারা ক্ষমতা আছে। শুনেন আমি আপনাকে বলি, আপনি যখন একটা প্রশ্ন করেন ওই প্রশ্নের উত্তর 30 সেকেন্ডে হয় না। প্রশ্নের উত্তর মিনিমাম 2 মিনিট লাগে। 2 মিনিট আপনি কোনো আওয়াজ করবেন না। 2 মিনিট তো 2 চলে মিনিট গেল। আপনি ঘুরে যান, স্টপ নেন, তারপর আলাপ করেন। আমি যেটা বলি আপনাকে, আপনি বলেন, আপনার প্রশ্নকে বলেন। না আমি আপনার 2 মিনিট প্রশ্ন তো জানবো মাসুদ হ্যাঁ, দর্শক, তার আগে নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরছি একটু পরে সঙ্গে থাকুন। বিরতির পরে কথা বলছিলাম ভোটের মেরুনে, আমরা ছিলাম মাসুদ কামাল ভাই আপনার কাছে। মাসুদ আপনি একটি বিষয়ে কথা বলছিলেন, তার সঙ্গে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই। আমরা এতদিন শুনতাম জামাতকে বলা হতো পাকিস্তানপন্থী দল, পাকিস্তানের তারা এজেন্ডা বাস্তবায়ন করে, নানান সময় কথা অনেক অভিযোগ করে এসছে এটি। আজকে আমরা দেখলাম একটি গণমাধ্যমে সংবাদ এসছে যে জামাত এই মুহূর্তে পিআরের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। দু একজন যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে, মানে বিষয়টা আসলে কি? কঠিন বিষয়। শুনেন ভাই, আগে কথাটা যে লোক বলতো, এখন কি সে লোকটি বলতেছে? অনেকটা বলেন আপনি। এখন জামাত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে? জামাত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে, ভারতের তো জামাতের কি নিজস্ব এজেন্ডা থাকতে পারে না? জামাতেরও তো একটা ভাই, পার্টি রে ভাই, তার এজেন্ডা নাই, তাকে তার এজেন্ডা বাস্তবায়ন করতে দেন। মানে আমাদের একটা স্বভাব হয়ে গেছে চট করে আরেকটা দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য বলা হয়ে থাকে ও বা ভারতে। যেমন এটা খুব কমন একটা, কিন্তু আগে এই গভর্নমেন্ট এসে বলছে যে আগের গভর্নমেন্ট ভারতের সঙ্গে অনেক গোলামি চুক্তি করছে, তো একটা চুক্তি বাতিল করতেন ভাই আসার পরে, করছে কোনো বাতিল কয় নাই তো। তো এগুলোই জানেন, এগুলো পলিটিক্স, এগুলো রাজনীতি। না একটা মাসুদ ভাই, কিছু এটা বইলা- ইন্টারন্যাশনালি পারা যায় না, অনেক ইন্টারন্যাশনালি। আচ্ছা, পারা যায় না বলতে- গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি করলে পারা যায় না। ঠিক আছে ভাই, পারা যায় না, পারার চেষ্টা করছেন, চেষ্টাটা আমাকে দেখান না ভাই। ইন্টারন্যাশনাল প্র্যাকটিসটা না না না, আপনি অনেক কিছু পারা যায়, পারা যাবে না কেন? পারার চেষ্টা করছেন আপনি চেষ্টাও করেন নাই। এগুলো হলো জানেন কি, বলার জন্য বলা, বলে আরাম পাওয়া যায়। আমি বলে দিলাম আপনার মুখে দালাল, আমাকে তো অনেক লোক বলে। একসময় বলতো আমাকে যে আমি নাকি বিএনপির দালাল, পরে বলতো আমি আওয়ামী লীগের দালাল, আবার পরে এখন ইদানিং বলে আমি নাকি জামাতের দালাল। মাল্টি পার্টি দালাল। হ্যাঁ, এখন আমি জামাত, তখন আমি মনে করি যে আমি সবারই যখন দালাল, তাহলে মনে হয় আমি ঠিক আছি। এটা মাঝে মাঝে মনে হয়, কাজে এটা ওই বলতে দেন, এটা বলা বলে কথা। ব্যাপারটা হলো কি, জামাতের রাজনীতিতে আমার বিবেচনায় চেঞ্জ আসতেছে, এবং কোনো একটা পলিটিক্যাল পার্টির পলিটিক্সে চেঞ্জ আসাটাই স্বাভাবিক। সময় চেঞ্জ হয় না, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয় না, মানুষের সামনের দিকে যাবে না। আমি কিন্তু জামাতের বর্তমান পলিটিক্সটাকে আমি কিন্তু দেখে কিন্তু আমি হ্যাপি। আমার কাছে মনে হয় তারা চেঞ্জ করতেছে তাদের পলিটিক্স, এবং সেই পলিটিক্সটা চেঞ্জ কিন্তু অনেক রকম হয়, একটা নেগেটিভ হয়, একটা পজিটিভ হয়। আমি মনে করি তাদের পলিটিক্স সামনের দিকে যাচ্ছে। আমি এই পার্টিতে খুবই আশাবাদী। আমার পাশে বসে আছে বলে এই জন্য বলতেছি না, কিন্তু আসলে আমি আশাবাদী। যে রেজাল্ট এই যে এখন বলা হচ্ছে এখন আমার কবেন জামাতের দালাল না, এই যে বলা শুধু হচ্ছে দেয়নি আমরা, জামাত জিজ্ঞেস করে ভারতের দিয়েছে এজেন্ডা কিনা? বাস্তবায়ন করছে, দেবে এটি তো। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপনি নিশ্চয়ই দেখেছেন। আমরা জিগায় এটি কেন বলা হচ্ছে আবার এখন পাকিস্তান বাদ দিয়ে আপনাদেরকে জামাত ভারত? একই কথা কয়। আজকের আলোচনা জমে উঠছে। আমি প্রথম বলবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়দিন আগে যে ইলেকশন হয়েছে, সেখানে সর্বপ্রথম সাদেক কাইয়ুমকে কিন্তু মেঘমাল্লা বসু সে বলছে যে সে হলো পাকিস্তান। জি, ঠিক আছে। তো সাদেক কাইয়ুম ডাকসুর ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। কামাল ভাই যেটা বলছে, কে কি বললো ইট ডাজেন্ট ম্যাটার, ইনফ্যাক্ট আপনি কি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমাদের যে এই যে বিভিন্ন ট্র্যাগের রাজনীতি, যে কেউ চাইনিজপন্থী, কেউ ইন্ডিয়ানপন্থী, কেউ, কিন্তু এখানে এই কথাটা সবচেয়ে বেশি বিগত দিনের যেই 15 বছর যে ফ্যাসিবাদের সরকার রাজত্ব করেছে, এই ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কেন? একদিকে তারা লম্বা সময় আমাদের সকল অধিকার কেড়ে নিয়ে একটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজটা করেছে।
এবং আপনি দেখেন যে সেখানে আপনার ইলেকশনের সময় ইন্ডিয়া থেকে লোক এসে বলতো আমাদের ইলেকশনটা কিভাবে হবে, জি এইভাবে করছে। আর সর্বশেষ এই জায়গাটা তারা করছে কিরকম, আর জিনিস মানে যারা 15 বছর এখানে লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, গুম করেছে, আমাদের গুম হলে পাওয়া যেত ইন্ডিয়া। আবার এখানে কি হয়েছে, যিনি এই সকল অপরাধের নায়ক তাকে কিন্তু তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আপনি দেখেন বাংলাদেশ এখন মৌলবাদী রাষ্ট্র, 5 আগস্ট নাকি আমাদের এখানে জঙ্গিরা রাষ্ট্র দখল করেছে। এই যে কথাগুলো, এই জায়গাগুলোর কারণে ইন্ডিয়ার জায়গাটা এখানে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং আমি মনে করি, আমরা এখন মনে করি যে এই বিপ্লব পরবর্তী আসলে কেউই কোনো দেশে মূলত এই কথাই, বরং বাংলাদেশের মাধ্যমে আওয়ামী লীগ কি পুনর্বাসন করতে চান। আমি আপনাকে একটু বলি, সব জায়গায় নেগেটিভ না, আমরা পজিটিভ দেখতে চাই। আজকে রিপন ভাইরা তো এখানে আছেন, আমাদের অনেক সিনিয়র। ঢাকা বিশ্ববিদ্যালয় জাকসু ইলেকশন বা যেগুলো হচ্ছে, এইরকম মারামারি ছাড়া এরকম সহনশীলতার রাজনীতি বাংলাদেশের 54 বছরে আমরা দেখি নাই যে এখানে এই যে একসাথে বসে ডান বাম আমরা সবাই মিলে আলিম উলামা ঐক্যমত্য কমিশনে লম্বা সময় ধরে আলোচনা করে আমাদের সহনশীলতার জায়গা তৈরি হচ্ছে। বিএনপি কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে, কোনো জায়গায় আমরা বলছি আমরা একমত না, হতেই পারে, এটাই তো ডেমোক্রেসির বিউটি। কিন্তু আগে তো হতো যে আপনি ভিন্নমত পোষণ করছেন, আপনাকে আমি গেট থেকে বের হলে গুম করে ফেলবো, আপনাকে জেলে দিয়ে দেবো, আপনাকে দুদক দিয়ে তদন্ত করাবো যে আপনি এত লম্বা কথা কীভাবে বলতেন। সুতরাং পরিবর্তন যে আসেনি আমি সেটা বলবো, অনেক ক্ষেত্রে হয়তো আসেনি, প্রত্যাশিত জায়গায় আসেনি। আর যেহেতু এটা রাজনৈতিক সরকার না, তাহলে সেটা আপনি একসাথে সব পাবেন না, কিন্তু অর্থনৈতিক সহনশীলতার জায়গা বলে সেটা। আপনারা যে পিআর পদ্ধতি চাচ্ছেন, এই পিআর এর মাধ্যমে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, এটি বিএনপি থেকে অভিযোগ আছে। বিএনপির অভিযোগ আমরা পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন করতে চাই, কোনো দলকেও না, কোনো ব্যক্তিকেও না। দেখুন, এই যে ছোট ছোট দলগুলো এতিমের মতো সবসময় ঘুরতে থাকে অন্যদের পেছনে, আজকে যদি পিআর পদ্ধতি হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কিন্তু সংসদে যাওয়ার সুযোগ পাবে। এবং এখন এখানে আসেন, আপনি হয়তো মনে করছেন যে 1%-এ 3 জন, তাহলে 1% সে যে কোনো লোক ম্যানেজ করে ফেলবে, হোয়াট এভার কান্ট্রি ওয়াইড। আপনি তাহলে 5%-এ যান, পৃথিবীর অনেক জায়গায় 5% আছে। আপনি বলেন যে বাংলাদেশে আরো কঠিন করে দিবেন, যে আমি 7%, 8% ছাড়া হবে না। সুতরাং আপনি ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার। আগে কিন্তু কেয়ারটেকার সরকার তো বাংলাদেশ জামাত ইসলামী এটার ব্রেন চাইল্ডহুড, এটা যখন আসছিল তখন বিএনপি বলছে না যে এটা পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, নেগলেক্ট করা হয়েছে। কিন্তু এখন সেটা জাতীয় ইস্যু, সাংবিধানিক ইস্যু। আর পিআর পদ্ধতিতে ভাই তো আমরা নিয়ে আসিনি, এটা পৃথিবীর জায়গায় আছে। সুতরাং আমরা মনে করি আমরা পিআর এর কথা বলছি বলেই আমরা খুব অ্যাগ্রেসিভ, আর অন্যরা এটাকে খুব সিরিয়াসলি অপোজ করবেন, এটা না হয়ে বরং সহনশীলতার রাজনীতিতে আমরা আলাপ আলোচনা করে একটা জায়গায় আমরা যেতে পারি। রিপন ভাই, বিএনপি মহাসচিব বলেছেন যে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে, বেশ কয়েকবার বলেছে। আপনি মনে হয় গণমাধ্যম দেখেন না, আমার ধারণা। আমি মাধ্যম দেখি, গণ দেখি না। খুব এটা ফ্রিকুয়েন্টলি বলেছে, কয়েকবারই বলেছে। আপনি একটু পত্রপত্রিকা পড়লে দেখার কথা, যদি আপনি পড়ে থাকেন না, যদি আপনি কবে জানতেন তাহলে হয়তো আপনি নাও পড়তে পারেন। আপনার অনুষ্ঠানটা কত বছর পরে হচ্ছে, কত মাস পরে হচ্ছে? প্রত্যেক দিনই হয় আমাদের। তাহলে এই প্রশ্নটা আজকে কেন? এই কথার কথা আমাদের আসতেই পারে প্রশ্ন। আমি সেটি কেন, আমি সেটি বলছি কেন, আমি প্রশ্ন করতে দেন রিপন ভাই, প্রশ্ন করতেই হবে। আমি জানি, কিন্তু বলেছেন প্রশ্ন করতে দেন, বলেছেন উনি তাও বোধহয় মাস দেড়েক আগে। হ্যাঁ, কিন্তু উনি আজকে ওনার মনে হলো, জি আমার মনে হতেই পারে, আজকে আমার মতো বিএনপির কেউ না কেউ থাকে, আজকে ওনার মনে হলো যে মানে আপনি কি এর উত্তর দিতে অপারগ কিনা, তাহলে আমি প্রশ্ন করি একটু, প্রশ্নের উত্তর দেওয়াটা অপারগ, আমি প্রশ্ন করি একটু। আমার যে প্রশ্ন দক্ষিণ পন্থার উত্থান হয়েছে বলেছে, তিনি বলেছেন, আমার প্রশ্ন ছিল এই যে দক্ষিণ পন্থার উত্থান তিনি বলেছেন, মানে ফিল হয় কিনা যে মাঠে আওয়ামী লীগ নাই বা জাতীয় পার্টি নেই, এই ফিল থেকে বলা কিনা, যেহেতু এখন ওনার ফিলিংসটা কেমনে বলবো? আপনি তো বিএনপির একজন, স্টেথোস্কোপ কি লাগাই আমি ওনার কি মানে ইয়ে করছি, দেখছি না। আমরা বুঝি কি একজন একটি দলের মুখপাত্র যখন কথা বলে, এটি দলের কথা, তাহলে আপনি যদি তার পার্সোনাল মতামত বলেন সেটা বলে দিতে পারেন। আই থিংক হি স্পিক্স এভরি ডে, হি স্পিক্স এভরি ডে। ইউ ক্যান আস্ক ইউর রিপোর্টার টু এক্সপ্লেইন দিস কোশ্চেন, তাকে এক্সপ্লেন করতে বলেন। তার প্রশ্নটা যদি আপনি আমাকে মানে বলেন, আমি তো আজকে একটি মিডিয়াতে আমি আবার এইভাবে ব্যাখ্যা বললাম, যখন আমি ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা যখন বাংলাদেশের
শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচন নিয়ে ফলাফল দেখে তিনি যখন বিরূপ মন্তব্য করলেন, মৌলবাদের উত্থানের কথা বললেন, তখন তো আমি স্ট্রংলি ক্রিটিসাইজ করেছি যে তুমি যেই দেশটির মানে প্রধানমন্ত্রী মানে মোদির তুমি প্রতিনিধি অথবা বড় কর্মকর্তা হিসেবে তুমি তোমার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করো, তোমার রাষ্ট্রটা যখন একটা মৌলবাদী দল দ্বারা পরিচালিত হয় সেইটার দিকে তোমার নজর নাই। বাংলাদেশের মৌলবাদী উত্থান ঘটছে একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ফলাফল দেখে, অথবা ডক্টর বা শশী থারুরের যে স্টেটমেন্ট, তার যে লেখা, সেটাকে তো আমি কন্ডেম করেছি। খুব কন্টেম্পোরারি পিরিয়ডে বিং এন অ্যাঙ্কর, আমি আপনাকে মানে আপনার জায়গায় আপনাকে জ্ঞান দেওয়ার কোনো রাইট আমার নাই, বাট আমার একটা পর্যবেক্ষণ আছে। পর্যবেক্ষণ এই কারণে আছে যে আমি রাজনীতির বাইরে আমি নিজেও একজন সম্পাদকও। তো সেই হিসেবে আমার কাছে যেটা যেটা মনে হয় যেই আপনি কন্টেম্পোরারি ইস্যুতে যখন আপনি আলোচনাগুলো করছেন, বাংলাদেশের দক্ষিণপন্থার উদ্বেগ উৎকণ্ঠা, এটা যদি জনগণ যদি, আমার বক্তব্য হলো যে জনগণ যদি দক্ষিণ কেন, যদি উত্তরপন্থা কোনটা রে ভাই? উত্তরপাড়া বলে আবার। উত্তরপাড়াও, আচ্ছা। তো পন্থা নিয়ে বল, বাংলাদেশের জনগণ যদি উত্তরপন্থাকেও সমর্থন করে, আপনার কিছু করার আছে? না, আমারও তো সেই প্রশ্নই ছিল। না, আমি তো বিং এ ডেমোক্র্যাট, আমি তো উইল অফ দ্য পিপল, আমি তো মানুষের যে তার স্বাধীন মত প্রকাশ এবং তার যে ইচ্ছার প্রকাশটাকে আমি রেসপেক্ট করি। খুবই ভালো। একজন মানুষ তো আমাকে অপছন্দ করতে পারে, জি, করতেই পারে, নাকি করতে পারে? অবশ্যই অবশ্যই। কিন্তু আমি যদি এইভাবে বলি বাংলাদেশের জনগণ তারা টোটাল প্রক্রিয়াটি কিভাবে দেখছে, বাংলাদেশের বিপদের জায়গাটা কোনটা, সম্ভাবনার জায়গাটা কোনটা, আমরা কতটুক বিপদের মধ্যে দিয়ে হাঁটছি। যেমন আমার ক্রিটিসিজম তাদের ব্যাপারে, আমার যে ক্রিটিসিজম, হি ইজ মাই জেল পার্টনার, উই লিভ টুগেদার মিনস আমরা একদিন একসাথে আমরা বহুদিন জেলে ছিলাম। যাই হোক, তো এখন কথা হচ্ছে কি যে আমরা তো আমাদের কমন ইস্যুতেই তো আমরা জেলে ছিলাম একটা স্বৈরাচার হটানোর আন্দোলনে। এখন ওনাদের ছাত্র সংগঠন, ইয়েস এটা ঠিক যে মানে আমি তাকে সাজেস্ট করব যে এর পরবর্তী নির্বাচনগুলোতে, কারণ এটা নিয়ে একটা ক্রিটিসিজম আছে যে যেমন জাতীয়তাবাদী ছাত্রদল সরাসরি নিজের সংগঠনের পরিচয় দিয়ে নির্বাচন করছে, তারাও তাদের সংগঠনের পরিচয় দিয়ে নির্বাচন করতে পারে, হয়তো ভবিষ্যতে করবেও, সেটা ডিফারেন্ট ইস্যু। এখন যদি স্টুডেন্টরা যদি তার সংগঠনকে যদি চয়েস করে অ্যাজ ছাত্র শিবির, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট না, অ্যাজ শিবির, ফাইন, you should accept it, we should accept it. Yes, students are accepting their politics but their candidates. তো এটা নিয়ে আপনার তো হাহুতাশ করার কিছু নেই, আমি তাই মনে করি হাহুতাশ করার কিছু নেই। আপনার মহাসচিব কেন হাহুতাশ করছে তাহলে? কেন হাহুতাশ করলেন? আপনার জন্য। কেন সেটা তো আমি বলতে পারবো না। তার মানে এটি তার ব্যক্তিগত বক্তব্য, দলীয় বক্তব্য না, রাইট? উনি তো ব্যক্তিগত, এটা তো আমার, আমি আবারও একটু মনে করিয়ে দিই, একজন দলের মুখপাত্র কথা বলে এটা আমরা মনে করি যে দলের বক্তব্য, ব্যক্তি বক্তব্য, আমরা সেটাই কিন্তু মনে করি। আবারও মনে করিয়ে দিই আপনাকে, আপনার বক্তব্য মানে সিটি গ্রুপের বক্তব্য না। না, অবশ্যই না, আচরণটা সিটি গ্রুপের আচরণ, কিন্তু দলের বক্তব্যটা মুখপাত্র না, সে দলীয় আচরণটা কিন্তু সিটি গ্রুপের আচরণ না। না, অবশ্যই না, ঠিক আছে। কিন্তু যখন দলের সে মুখপাত্র মহাসচিব, দলের বক্তব্য নয়। লুক, তিনি একজন মানুষও, তাহলে তার ব্যক্তিগত মতামত, আমরা সেটাই বলছিলাম। তিনি কারুর বাবা, তিনি কারুর ভাই, তিনি কারুর স্বামী। জি রিপন ভাই, না আমরা সুতরাং একটা মানুষের বহু পরিচয় থাকে, একদমই ক্লিয়ার। আমার দল এটা স্টেটমেন্ট আকারে এই পর্যবেক্ষণটা দিয়েছে। জি, মাসুদ কল একটু আপনার কাছে যেতে চাই। লোক, আবার আমি যখন পার্টির মুখপাত্র ছিলাম, এই পার্টির দীর্ঘ সময় মুখপাত্র, একদম, তখন আমি দায়িত্ব নিয়ে যে কথা বলেছি, আই ওয়াজ অ্যাসাইন্ড বাই মাই পার্টি, সেটা অবশ্যই দলের কথা ছিল। আবার এখন আমি যে কথাগুলো বলছি, আজকে যে কথাগুলো এখন অ্যাসাইন্ড হলো তিনি, আমরা যে কথা বলছিলাম, মাসুদ একটু জানতে চাচ্ছিলাম এই যে জাকসু নির্বাচনের বিষয়ে আমরা দেখলাম, আমরা সামনে আরো চাকসু আছে, এটি যদিও আলাপ নিশ্চয় যে করেছেন, আজকে সামগ্রিক যে পরিবেশ দেখছি আমরা, জামাত আমিরের সাথে ব্যবসায়ী নেতৃত্ব সংগঠনের নেতারা গিয়ে দেখা করে আসলেন, মানে এটি কি এই জাকসুর একটা ঢেউ কিনা, এবং এই ঢেউটা পুরো দেশের প্রান্তিক পর্যায়ে আগামী ভোটে কত দূর যেতে পারে, আপনার কি ধারণা? আমি সেটা জানবো মাসুদ ভাই। আবার একটু ছোট একটা বিরতি নিয়ে আসি দর্শক। ভোটের মেরুনে আমরা ছিলাম, মাসুদ ভাই আপনার কাছে জানতে ছিলাম যে খুবই একটি কমন প্রশ্ন গত কয়েকদিন ধরেই চলছে, সেটির সঙ্গে আমরা দেখলাম যে গত পরশু রাতে যুক্ত হয়েছে জামাত আমিরের সঙ্গে ব্যবসায়ীর শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেখা করে এসছে।
এটি আসলে সে ঢেউ কিনার ডাকসু এবং এটি কোন পর্যন্ত যেতে পারে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি এই দুই জায়গায় দুইটা নির্বাচন হয়েছে, এবং নির্বাচনটা এমন একটা সময় হয়েছে যখন নাকি দেশের মানুষও জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এবং এই দুই নির্বাচনে যে ফল হয়েছে কোনো সন্দেহ নাই এই ফল ঢেউ, একটা বড় ধরনের ঢেউ, এবং এই ঢেউয়ের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু প্রভাব বিভিন্ন জায়গায় পড়া শুরু করেছে। এটা যারা প্রধান যারা ক্ষমতা আসার জন্য খুব প্ল্যান করতেছে, যারা ক্ষমতা এসেই গেছে ভাবতেছিল বিএনপি, তাদের মধ্যে প্রভাব বিস্তার করছেন। যারা জামাত ইসলামের রাজনীতি করেন তাদের মধ্যে প্রভাব বিস্তার করছে, এবং ব্যবসায়ী যারা বাংলাদেশে, আমি মনে করি দেশের সবচেয়ে যে চরিত্রহীন যে গোষ্ঠী, রাইট, এদের মধ্যে চরিত্রহীন কিন্তু আর হয় না একদম। হ্যাঁ, এরা যেখানে মানে সুবিধা দেখে ওখানে যাওয়ার চেষ্টা করে। তারাও এখন থেকে দেখতেছে যে জামাত তো তাহলে একটা পাওয়ারফুল পার্টি হয়ে গেছে, তাহলে আগে লাইন দেয়, কে আগে লাইন দিবে, এই একটা কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে আর কি। দেখেন রাষ্ট্র ইলেকশনের পরে দেখবেন আরও লাইন লম্বা হয়ে গেছে, আসবে, সবাই এখন আসতে থাকবে, এবং অনেকে ভাবতে থাকবে তাহলে এতদিন এনসিপির পিছনে যে ইনভেস্টগুলি করলাম কি একটা অপচয় হয়ে গেল, কারণ ওই অপচয়গুলি ফিরে আনার চেষ্টা করবে তারা। এরা কিন্তু আবার আওয়ামী লীগের সময় কিন্তু কেউ কেউ মরণেও তুমি, জীবনেও তুমি, মরণেও তুমি, এগুলোই বলছে কিন্তু বলে, এখন ওরাই আবার দেখবে এদিকে আসবে, এদের কোনো ক্যারেক্টার নাই। এবং ইন্টারেস্টিং হলো পলিটিক্যাল পার্টিগুলোরও কিন্তু এদেরকে দরকার, নাহলে তো তার টাকা পাবো কই, কারণ টাকা পাইলে তো কিছু পকেটে ভরে, কিছু সারে, একটা ভাব আছে না একটা, এইগুলি সব কিছু আছে, যে কারণে এটা খুব একটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশের পলিটিক্সে, এটা স্বাভাবিক ঘটনা। তো দেখা যাক এখন আমাদের জামাতের আমির ওইটাতে ভুলে কিনা দেখি। আমার প্রশ্ন ছিল প্রান্তিক পর্যায়ে ভোটারদের পর্যায়ে কতটুকু পৌঁছাতে পারে? ভোটারদের পর্যায়ে খুব একটা হয় নাই, সেটি জানতে হয় নাই কেন আমি বলি আপনাকে, সাধারণ মানুষ কিন্তু ভাই ওইটা দেখে সে সিদ্ধান্ত নেয় না, সে সিদ্ধান্ত নেয় তার এখানে কি হচ্ছে, তার এখানে মনে করেন প্রত্যন্ত অঞ্চলে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ওখানে যে লোকগুলো আছে তারা তো দেখতেছে যে বিএনপি কি করতেছে, জামাত কি করতেছে, ওইটা দেখেই তারা সিদ্ধান্ত নেবে। এই কারণেই দেখবেন আপনি এই দেশের এক এক জেলায় কিন্তু এক এক রকম ফল হবে, সব জায়গায় এক ফল হবে না, কারণ যে জায়গায় যে দেখবে যে আমার এখানে জামাতের নেতাটা বেশি সুবিধার না, সেই জামাতের দিকে যাবে না। আবার যেখানে দেখবে এখানে বিএনপির লিডার খুব ডিস্টার্ব করতেছে, সে বিএনপির দিকে যাবে না। মানে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু তার এলাকা নিয়ে চিন্তা করে যে আমি কাকে ভোট দিলে অথবা কে নির্বাচিত হলে আমার সুবিধা হবে, আমার ফ্যামিলির সুবিধা হবে, আমার এলাকার মানুষের সুবিধা, তারা কিন্তু ওইভাবে দেখে। জি জি, রাজল ভাই একটু জানতে চাইছিলাম যে অনেকেই বলে থাকেন, মাসুদ ভাই শুরু দিকেই বলছিলেন যে আপনারা মধ্যে একটি বিএনপিকে একটু চাপে রাখতে চাচ্ছেন, সেই রাখবার জন্যই এই কর্মসূচিগুলোর দিকে যাচ্ছেন, যুগপৎ আন্দোলন যাচ্ছেন, যেখানে আমরা দেখলাম যে এনসিপি শুরুর দিকে থাকার কথা ছিল, তারাও সরে গেলেন। আমরা দেখেছি এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তারাও আপনাদের সঙ্গে আপাতত আমরা দেখছি না, প্রত্যক্ষভাবে দেখছি না, অন্যান্য বেশ কয়েকটি ইসলামিক দল রয়েছে। আপনাদের চাওয়া আসলে মূলত কি, মানে এই চাপ দিয়ে কি শুধু উচ্চকক্ষটা আদায় করে নেওয়া, এমন কোনো বিষয় না? আমরা তো আন্দোলন করতেছি, সুতরাং কোনটা দিয়ে কোনটা হবে সেটা টাইম বলছে। আমরা বিএনপিকে চাপে রাখতে চাচ্ছি না, আমরা সরকারকে চাপে রাখতে চাচ্ছি। আমরা এর মধ্য দিয়ে আমাদের যে দাবি আমরা সেটি আদায় করতে চাই, কারণ লেভেল প্লেইং ফিল্ডটা তো বিএনপি চাচ্ছে না। না, আমরা বলতেছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার দায়িত্ব, অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব, বিচারের দায়িত্ব, তারপরে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি 14 দলকে নিষিদ্ধ করবার দায়িত্ব, এগুলো তো বিএনপি না। হ্যাঁ, বিএনপি কোনো ব্যাপারে হয়তো তারা, আপনারা যেগুলো চাচ্ছেন এগুলো বিএনপি একটাও চায় না, বিএনপি 14 দল নিষিদ্ধ চায় না, বিএনপি জাতীয় বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে কিনা সেটা জাতি জানে। সুতরাং আমরা এই জায়গায় ডিবেট করতে চাই না, আমরা চেয়েছে বলেছে নির্বাহী আদেশে না, বিচারিক প্রক্রিয়া। আমরা এটা চাচ্ছি যেটা, সেটি হচ্ছে যে আমাদের যে দাবিগুলো, আমি আজকে অফলাইনে রিপন ভাইকে বলতেছিলাম যে আমাদের প্রধানতম দাবি হচ্ছে যে ফেব্রুয়ারির যে নির্বাচন সেটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবার লক্ষ্যে এই দাবিগুলো। আমরা মনে করছি যে কালো টাকার সরাসরি বন্ধ হতে হলে এই পদ্ধতি, পিয়ার পদ্ধতি ইজ বেটার ওয়ে। আমরা এই দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এখানে আপনাকে একটা জিনিস খুব আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে দেখুন, বাংলাদেশের যেই জুলাই বিপ্লবের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ কিন্তু কিছুটা পরিবর্তনের জায়গাটা প্রত্যাশা করেছিল, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা সেটি দেখতে পাই। আর এই দেখতে না পাওয়ার কারণে 100% শিক্ষিতদের একটা জায়গা, অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম যে বিপ্লবটা প্রথম কাতারে থেকে তৈরি করেছে, ভূমিকা রেখেছে, আমরা সাথে ছিলাম, ভূমিকা রেখেছি। সুতরাং সেই জায়গায় কিন্তু ডাকসু আর জাকসু এটা কিন্তু তার বিরাট একটা
সিমটম এবং তারা তাদের মতটা দিয়েছে। আজকে সাদেক কাইম যে এত হাজার ভোট পেয়েছে, এগুলো সব শিবির না। এখানে ছাত্ররা তাদের কি প্রত্যাশা করে রাজনৈতিক দলের কাছে, দেশের রাজনীতিতে কি পরিবর্তন তারা প্রত্যাশা করে, সেটির একটা সিমটম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটি আমি আজকেও বলি, এই দেয়ালে না, আপনি অবশ্যই ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, এটা পাচ্ছে অক্সফোর্ড। আপনি আবারও যদি, সেদিনও আমি এক বিএনপি আমার এক ভাইয়ের সাথে টকশোতে, উনি বলছে আপনাদেরকে ছাত্রলীগ ভোট দিয়েছে। আমি বলছি যদি আপনি এটা তাহলে দ্বিতীয়বার বলেন, অর্থাৎ ভালো করে যেন সবাই শুনে। কারণ এই জন্যে শুনতে হবে, এই রাজাকারের বাচ্চা বলে কিন্তু শেখ হাসিনাকে পালাই যেতে হয়েছে। এই যে 15,000 ছাত্ররা সাদেক কাইমদেরকে ভোট দিয়েছে, এটা শিবির না সব। তাহলে এদেরকে যদি আপনি ছাত্রলীগ বানান, তাহলে ওই দলের বিরুদ্ধে কিন্তু তারা আবার যাবে। আমাদের নতুন প্রজন্ম কিন্তু এখন আর ওই মেনে নেয়ার যে জায়গাটা, অর্থাৎ আপনি দমিয়ে দেওয়ার জায়গাটা, এটা কিন্তু এটা নেবেন। সুতরাং সেই জায়গা থেকে সেই লেসনটা রাজনৈতিক দল আমি মনে করি সবারই নেওয়া উচিত এবং আমাদেরও নেওয়া উচিত। জি রিপন ভাই, এই যে আমরা যেটি বলছিলাম যে একটি জামাত চাপ দেওয়ার জন্য এই কর্মসূচিগুলো দিচ্ছে কিনা, উত্তর দিয়েছেন। আমি জানতে চাচ্ছি বিএনপি চাপ ফিল করছে কিনা। উনি তো বলেছেন ওনারা চাপ দিচ্ছেন না, তা আমি কেন ফিল করতে যাব? যিনি বলছেন উনি চাপ দিচ্ছেন না, আমি আপনার কথা কি মানে ফিল করব নাকি? আপনি ফিল করতে পারেন, কিন্তু অনেকেই তো বলছে না সেটা তার ব্যাপার, সমস্যাটা তার, সমস্যাটা আপনার, সমস্যাটা তো বিএনপির না। উনি বলতেছেন যে আমরা বিএনপিকে চাপ দেবো, কারণ বিএনপি নট ইন দ্য গভর্নমেন্ট। উনি দাবি যাই কিছু করতে চান, তো বিএনপি তো সেটা মানে করার জায়গায় না। কিন্তু তারা যে দাবিগুলো করছে, দাবিগুলো বিএনপির, এটা বিএনপি সব বিএনপিগুলো চাচ্ছে না, একটাও যেগুলো চাচ্ছে সেগুলো করছে। খুবই স্বাভাবিক, আমরা যেটা চাচ্ছি সেটা কি তারা চাচ্ছে না? চাচ্ছে না, এই জন্য তারা কর্মসূচি দিয়েছে। তো যেহেতু আমার চাওয়ার সাথে তার চাওয়ার মিল নাই, তার অবস্থা তো আমার দলই তারা করতেন, মিল নাই দেখেই তো কর্মসূচি। তাহলে তারা আমার দল করতেন, হ্যাঁ, অথবা আমি তাদের দল করতাম। তা আমার ভিন্ন দল করার প্রয়োজন আসলো কেন? আমার তো নিজস্ব রাজনীতি আছে, আমার ভোটারদের, আমার সাপোর্টারদের তো আমার নিজস্ব একটা রাজনীতি আছে। তা আমি তো আমার রাজনীতি পার্সিউ করব, তাই না? আমি তো, এবং উনি ওনার রাজনীতি পার্সিউ করবেন। ইট ইজ দ্য পিপুল, জনগণের দায়িত্ব, তারা যেটা ভালো মনে করবেন তারা সেটা গ্রহণ করবেন। সেজন্য তো জনগণের কাছে যেতে হয়। নির্বাচনটা তো সেই কারণে, জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয়, তো জনগণের কাছে তো সেই কারণে যেতে হবে। হ্যাঁ, যে যাওয়ার আগের যে প্রক্রিয়াগুলো, সেগুলো নিয়ে এই দাবি দাওয়াগুলো, এই আন্দোলন, সেটা কোনো রাজনৈতিক দল বলবেন যে আমি ইসলামী প্রজাতন্ত্র করব, কোনো রাজনৈতিক বলবে আমি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র করব, কেউ বলবে আমি উত্তর করব, কেউ বলবে প্যার কারণে তো ডরনা কিয়া হয়, তো কেউ ডরাবে না বলবে, এগুলো তো বলতেই পারে, সেটা আলাদা, যার ইস্যু। ইট ইজ দ্য পিপল, তারা দেখবেন। এবং বাংলাদেশের সাথে কোনটা মিলে কোনটা মিলে না, এগুলো দেখার বিষয় হচ্ছে। একটা জিনিস ফান্ডামেন্টালি মনে রাখতে হবে আমাদের সবাইকে, সেটা হচ্ছে যে আজকে আমরা যে অর্জনটা করেছি, ওই যে বাংলাদেশেও যে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন, আপনাদের তো মানে অনেক মানে খুব কি আছে যেটা জানতে চাচ্ছিলাম আর কি, যে সব ব্যবসার ওখানে মানে ঝেঁকে পড়েছেন। হ্যাঁ, তো এটা কি ইজ ইট নিউ? আরে শেখ হাসিনার ওরা তো পালসই বোঝে না রাজনীতির। শেখ হাসিনার পতনের 2 দিন 3 দিন আগে কেউ তো আমৃত্যু শেখ হাসিনা থাকতে চাইছে। তো আমার আমার পরিচিত একটা লোক ছিল, তো স্বাধীনতার পরে ওই লোক ওই মানে 73 কি একটা অর্ডারে, প্রেসিডেন্টের অর্ডারে তার চাকরি চলে গেছিলো। তুমি তখন বেকার মানুষ, সিভিল সার্ভিসে চাকরি করে, সিএসপি টিএসপি ছিলেন বোধ হয়। তো এই মানে এক গ্রুপ অফ পিপল বলতো যে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। তো তারপর তো 75 সালে 15 শেখ মুজিবের সরকার পতন হয়ে গেছে। তো ওই পোলাপানগুলির দেখছে, মহল্লার পোলাপান যারা বলতো আছে না, কিছু পোলাপান সব মানে যায়, তো দেখেন আর পোলাপানের স্লোগান দেন, বলছে এই বঙ্গবন্ধু এখন কবরে, তোমরা কেন উপরে? বঙ্গবন্ধু এখন কবরে, তোমরা কেন উপরে? যে বলছিল বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, এখন তোমরা কেন উপরে? এখন কথা হচ্ছে দাঁড়ান, এখন কথা হচ্ছে ওই ব্যবসায়ীরা যাদের কথা শুনে আপনি বিহল হয়ে গেছেন আনন্দে, যে সব মানে দেখা করে আসলো। আপনার জন্য দুঃসংবাদটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই লোকগুলোর কোনো অ্যাসেসমেন্ট নাই। ওই লোকগুলো অ্যাসেসমেন্ট থাকলে তারা শেখ হাসিনার জন্য গলা কাঁপিয়ে ভাষণ দিত না। ওই লোকগুলো যে অ্যাসেসমেন্ট থাকতো, ওই ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা যে শেখ হাসিনার পায়ের কাছে ঢেলে আসতো না। ওরা জনগণের লুটেরাদের আবার কোনো পালস বোঝার কিছু আছে নাকি? ওরা সব দিকে ব্যালেন্স করে, একটা ব্যালেন্সের ব্যাপার। রাজনীতি করার কাজটা আপনি রাজনীতি করেন, মানে অর্থাৎ আমাদের আরেকটু 5 সেকেন্ড,
72 সালে ডাকসুতে যারা জিতেছিল, রাকসুতে যারা জিতেছিল, মোজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টি, মুজাফফরনগর নাই, ডাকসুতে মান্না মাহমুদুর রহমান, 73 নাই। সুতরাং ডাকসু, জাকসু, রাকসু, আমি ডাকসু ইলেকশন ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম, এখন পর্যন্ত পার্লামেন্টের সিঁড়িতেই পা দিতে পারি না। জি জি একদম একদম। আর বাংলাদেশে আপনি যারা শিগগিরই ডাকসু পা দিতে পারেন যেন এরা দেবে, এরা দেবে। জিএসভিপি যারা হয়েছে কোনো প্রভাব নাই বলছিল রেজাউল ভাই। না, জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব নেই। অবশ্যই জাতীয় রাজনীতিতে প্রভাব আছে, ইতিহাস তাই বলে এবং না। এই ক্ষেত্রে আমি একটা কথা ইতিহাস তা বলে না। এই শব্দ ব্যবহার করতে চাই না, যে ব্যবসায়ীদেরকে যেভাবে বলা হচ্ছে, কারণ ব্যবসায়ীরা তো বুঝতে পারে না আমাদের অবশ্যই আমাদের দেশের ব্যবসায়ীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো জায়গায় কতিপয় বলতে পারেন, এই যে কুসুক্তি Mostly আমি তো ওই যে তাদের ওইটাই কথাই বলা বললাম। যায়, কিন্তু লোকেরা, ব্যবসায়ীরা লোকেরা। তারা দেশের রাজনীতিতে তাদের সামগ্রিক অবস্থা মিলিয়ে আমি মনে করি যে ডাকসু এবং অন্যান্য যে ইলেকশনগুলো হচ্ছে, আমি আগেই বলেছি যে এটা 100% শিক্ষিতদের তরুণ প্রজন্ম আমাদের বিপ্লবী সবসময় থাকে। সুতরাং তারা আজকের যেই তাদের যে রায়টা তারা প্রদান করছে, এর মধ্যে অবশ্যই জাতীয় রাজনীতিতে একদম প্রভাব একদম। আমরা সেই প্রত্যাশা করেই মানুষ যে রায়টি দেবার কথা দেশের পক্ষে যেন রায়টি দেয়, এবং বাংলাদেশের যে সংকটটি চলছে আগামী নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারিতে এই রায়ের মাধ্যমে সেটি সমাধান হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছেন তিনজন অতিথির সঙ্গে।